এক একটা লেন্সের ফোকাল লেন্থের ওপর ব্লান্ডনেসটাও ডিপেন্ড করে, কিন্তু যে আমরা খালি ভাবি যে অ্যাপারচার দিয়েই কিন্তু যে শুধু ব্লান্ডনেস আসে তা কিন্তু নয়। ফোকাল লেন্থের ওপরে লেন্সের ওপরও কিন্তু অনেকটা মানে ডিপেন্ড করে। আর যদি ফুল ফ্রেম যদি হয় তাহলে তো আরও বেশি হবে, কারণ ক্যামেরার যে ফুল ফ্রেম বডি, সেই ফুল ফ্রেম বডির ওপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে। আপনি ক্রপ বডিতে আপনি যে কি বলবো ব্লান্ডনেস পাবেন, ফুল ফ্রেম বডিতে তার থেকে বেশি ব্লান্ডনেস পাবেন, কারণ ফুল ফ্রেম বডির যে সেন্সারটা অনেক বড় হয় আর ক্রপ বডির সেন্সারটা ছোট হয়। তো সেন্সার যত বড় হবে ডেপথ অফ ফিল্ড তত কমে। বুঝতে পারলেন ব্যাপারটা? এটা আপনারা মানে কি বলবো প্র্যাকটিক্যাল করলে পরে আরও ভালো বুঝবেন, বা আরও যখন আস্তে আস্তে কাজ করবেন তখন আরও ভালো বুঝতে পারবেন। চলুন এখন প্র্যাকটিক্যাল করি, তাহলে আরও সহজভাবে ব্যাপারটা বোঝাতে পারবো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ যে বিষয়ে আলোচনা করব, আপনারা অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে ফোকাল লেন্থ সম্বন্ধে যদি একটু আলোচনা করা যায়। তো আজকে সাবজেক্ট হচ্ছে ফোকাল লেন্থ, মানে লেন্সের বিভিন্ন রকম ফোকাল লেন্থ হয়, সেই ফোকাল লেন্থ নিয়ে আজকে আলোচনা করব। প্র্যাকটিক্যাল দেখাবো, মানে বিভিন্ন লেন্সের মানে বিভিন্ন যেটা হয় 50 35 85 বা ভ্যারিয়েবল ফোকাল লেন্থ যদি হয় লেন্স, সেক্ষেত্রে কীরকম ছবি আসতে পারে, টোটাল আজকে প্র্যাকটিক্যাল করে দেখাবো। এবং ফোকাল লেন্থটা কীভাবে মাপা হয় সেটাও দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন পুরোটা, আশা করি ভালো লাগবে এবং কিছু শিখতে পারবেন। এবং আমি এতটাই সহজ করে আপনাদের শেখাবো, আশা করি ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। তো চলুন কিছু প্র্যাকটিক্যাল করি। তো প্রথমে দেখাই 50 লেন্সে ফোকাল লেন্থ কি, মানে ফোকাল লেন্থ আমরা কীভাবে মাপতে পারি। এই মাপাটা দেখুন, ফোকাল লেন্স কিন্তু একটা বিশাল সাবজেক্ট। এই সাবজেক্টটা যদি আমি টোটাল বড়োভাবে মানে বড় করে বলতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে, আর অত আমার জ্ঞানও নেই। এটা টোটাল ফোকাল লেন্থ যেমন একটা ফিজিক্সের বিশাল বড় একটা চ্যাপ্টার। তো অত বড় চ্যাপ্টার যদি আপনি পড়ে ফটোগ্রাফি করতে যান, প্রচুর সময় লাগবে। মানে আমি খুব সহজে ফোকাল লেন্থটা কীভাবে মাপা যেতে পারে, ফোকাল লেন্থের মাপার অনেক ব্যাপার থাকে, মানে অবজেক্ট থেকে লেন্সের দূরত্ব, লেন্সের থেকে সাবজেক্টের দূরত্ব, এইসব অঙ্ক, টোটালটাই একটা অঙ্ক। এই অঙ্কর ব্যাপারটা যদি অনেকেরই মাথায় ঢোকে না। তো যেমন আমার, সত্যি বলছি, মানে অত ভালো অঙ্ক আমি পারতাম না, কিন্তু প্র্যাকটিক্যাল করতে করতে এবং গুরুদের যারা আমার গুরুরা ছিল তাদের থেকে যা শিখেছি সেই অভিজ্ঞতাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখন দেখুন ফোকাল লেন্থে আমরা কীভাবে মাপি সাধারণত। এটা 50 লেন্স, এটাকে আমি যদি অ্যাপারচারের যে হোলটা, সেই হোলটা একটু আমি ম্যানুয়ালভাবে একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে দেখুন এখানে এটা ফুটোটা ছোট বড় হচ্ছে। এই দেখুন ছোট বড় হচ্ছে ফুটোটা, ঠিক আছে? তো আমি এটা হাত দিয়ে ধরে, এই যে ছোট বড় হচ্ছে, তো আমি এটা হাত দিয়ে ধরে ফুটোটাকে বড় করছি। দেখুন এইখানে ধরুন আমার সান আসছে, মানে মানে ছবি আমরা কি হয়, ছবি তো এমনি সাধারণত আমরা ক্যামেরাতে যে ছবি তুলি, লাইট অ্যান্ড শ্যাডোটাই আমরা ছবি তুলি, টোটালি হচ্ছে লাইটের যে এফেক্ট, সেই এফেক্টটাই আমরা ক্যাপচার করি, তখনই আমরা ছবি হিসাবে দেখতে পাই। এবং সেটা অ্যাকচুয়ালি কিন্তু উল্টো ইমেজ আমরা পাই, তারপরে আমরা প্রসেস হয়ে আমরা সেটা সোজা দেখতে পারি, কিন্তু আমরা কিন্তু প্রথম কিন্তু ক্যাপচার হয় উল্টোভাবেই। তো যাই হোক, এইখানে দেখুন সূর্যটা এইখান থেকে আসার পর এইখানে আমি একটা সাদা কাগজ রেখেছি বোঝাবার জন্য। দেখুন এইখানে আলোটা দেখুন ফোকাস হচ্ছে আবার ডিফোকাস হচ্ছে, এই যে ফোকাস হচ্ছে ডিফোকাস হচ্ছে। যখন আমি এইখানে ফোকাস যখন হবে, এই ঠিক পিন পয়েন্ট ফোকাস যেটা হলো, এই পিন পয়েন্ট ফোকাস থেকে আমি যদি এটাকে সেন্সার, মানে এই কাগজটাকে আমি যদি সেন্সার ভেবে নিই, মানে সেন্সার এটা, আর এটা লেন্স, তো এই যে পিন পয়েন্ট হলো, এই পিন পয়েন্ট থেকে যেখানে আলোটা গিয়ে যেখান থেকে মানে এই আলোটা লেন্সে ঢুকছে, লেন্সে ঢোকার পর তারপরে পিন পয়েন্ট হয়ে আলোটা পড়ছে। তো এই যে পিন পয়েন্ট হলো, এই পিন পয়েন্ট থেকে এই যে এইখানকার যে ডিস্টেন্সটা, মানে আমি বলতে চাইছি এইখানকার যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাই আমরা ফোকাল লেন্থ বলতে পারি, ঠিক আছে? এত সহজভাবে বললাম। মানে লাইটটা এরকম ফোকাস ডিফোকাস হচ্ছে, যখন ডিফোকাস হচ্ছে তখন কিন্তু আমি সেটা ফোকাল লেন্থ কিন্তু মাপা যাবে না, কিন্তু একদম পিন পয়েন্ট হবে। পিন পয়েন্টে মানে এটা প্রসেসর, মানে আমরা ফোকাল লেন্থটা সাধারণত মাপা হয় ফুল ফ্রেম বডিতে, মানে ফুল ফ্রেম সেন্সার যেগুলো হয় সেই সেন্সারেই কিন্তু মাপা হয়, কিন্তু ক্রপ সেন্সারে সেইভাবে মাপা হয় না। ক্রপ সেন্সারে যখনই আপনি কোনো লেন্স লাগাবেন,
তার কিন্তু ফোকাল লেন্থ চেঞ্জ হয়ে যায়। মানে আমি যদি 50 mm লেন্স যদি আমি ক্রপ বডিতে লাগাই, সেক্ষেত্রে আমার ওটা দাঁড়িয়ে যাবে প্রায় প্রায় 70 থেকে 72 mm প্রায়। তো এটা কেন হয়? ফোকাল লেন্থ কিন্তু চেঞ্জ হয় না। মানে 50 এই যে এর যে ডিস্টেন্স আমি যেটা দেখালাম, এর যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কিন্তু একই থাকে। মানে এখান থেকে এইখানে আমি ফুল ফ্রেম বডিতে লাগাই বা ক্রপ বডিতে লাগাই, ডিস্টেন্সটা কিন্তু আমার একই থাকবে। কিন্তু যেহেতু ওটা ক্রপ বডি, অ্যাঙ্গেল অফ ভিউটা, ওটাকে আমরা অ্যাঙ্গেল অফ ভিউ বলতে পারি, অ্যাঙ্গেল অফ ভিউটা ন্যারো হয়ে যায়, এবং ন্যারো হওয়ার ফলে আমার ওটা জুম হয়ে যায়। এবার অনেকেই হয়তো বলবেন যে ফোকাল লেন্থ তো চেঞ্জ হয়ে যাচ্ছে। ফোকাল লেন্থ চেঞ্জ হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে, কিন্তু এটা ফোকাল লেন্থ চেঞ্জ না বলে আমি বলবো অ্যাঙ্গেল অফ ভিউটা চেঞ্জ হয়। তো এই যে ব্যাপারটা বোঝা গেল, পয়েন্ট হলো, পয়েন্ট হওয়ার পর যে ডিস্টেন্সটা আমরা পাচ্ছি এইখান থেকে যে ডিস্টেন্সটা পাচ্ছি, সেটাকে আমরা ফোকাল লেন্থ বলতে পারি। এইবার এটা যে আমি 50 mm দেখালাম, 50 mm ফোকাল লেন্থ, আমি সাপোজ আমি এটা কতটা মোটামুটি পাচ্ছি দেখুন, এটা আমি পাচ্ছি প্রায় প্রায় 1 ইঞ্চির থেকে একটু বেশি, মানে এই হিসাবে, মানে সাদা কাগজটার থেকে লেন্সের যে ডিস্টেন্সটা 1 ইঞ্চির থেকে একটু বেশি। এইবার যদি আমি এটার লেন্সটা যদি আমার অন্য লেন্স হয়, তখন তার ফোকাল লেন্থ আলাদা হবে। তাহলে আরেকটু অন্য একটা দেখাই। এখন যে লেন্সটা আমি দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে 24-70, একটা ভ্যারিয়েবল ফোকাল লেন্থ, ভ্যারিয়েবল ফোকাল লেন্থ লেন্স। তো ভ্যারিয়েবল ফোকাল লেন্থ লেন্সে আমরা কীরকম আসতে পারে, মানে এটা আগেরটা দেখালাম আমি 50 mm, 50 mm তো ফিক্সড। তো ভ্যারিয়েবল ফোকাল লেন্থে যখন আমি ফোকাল লেন্থে হবে, তারও ডিস্টেন্সটা চেঞ্জ হবে। তো সেটাই আমি বোঝাবার চেষ্টা করছি। প্রথমে দেখুন, আমি এটা আমি প্রথমে 24 রাখলাম, ঠিক আছে? প্রথমে আমি 24 রাখলাম, মানে যেহেতু আমার এটা 24-70, 24-70-এ আমি কতটা ফোকাল লেন্থ হচ্ছে দেখুন। এইখানে দেখুন, সেই একই ব্যাপার, পয়েন্ট করলাম, সূর্যটা এখান থেকে আসছে, মানে লাইটটা এখান থেকে আসছে, লাইটটা ঢুকছে, ঢোকার পর সাদা কাগজটার থেকে ওই যেটা 50 mm যেটা ছিল, তার থেকে কিন্তু এটা ডিস্টেন্সটা একটু বেড়ে গেল, ঠিক আছে? একটু বেড়ে গেল। এবার আমি এটা যা ডিস্টেন্স হলো, এবার আমি যদি এটাকে যদি আমি 24-এর জায়গায় 70 করে দিই, ঠিক আছে? এবার আমি এটা 70 করে দিই, 70 করলাম। 70 করার পর এবার কি দাঁড়াচ্ছে, এই পিন পয়েন্টটা দেখুন আরও ডিস্টেন্স বেড়ে গেল, আরও ডিস্টেন্সটা আমার বেড়ে গেল। এই যে এই পিন পয়েন্ট থেকে লেন্সের ডিস্টেন্সটা আরও বেড়ে গেল। তাহলে এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল দেখালাম, মানে ভ্যারিয়েবল ফোকাল লেন্থে যে কীভাবে চেঞ্জ হয় ডিস্টেন্সটা, এটা এইভাবে যদি আপনারা প্র্যাকটিক্যাল যদি বুঝতে পারেন, আমার মনে হয় জীবনে আর কোনো দিন ভুলবেন না। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্যামেরার মধ্যে যে সেন্সারটা যেখানে লাগানো থাকে, আপনারা সবাই খেয়াল করেছেন যে এইখানে একটা পয়েন্ট দেওয়া থাকে। এই পয়েন্টের সোজাসুজি সেন্সার, যে কোনো সেন্সার, সে ক্রপ সেন্সারও হোক, ফুল ফ্রেম সেন্সার হোক, যে কোনো সেন্সারই হোক, ঠিক এই চিহ্নটার বরাবরই সেন্সারটা লাগানো থাকে। তার মানে ওই সেন্সার থেকে লেন্সের যে পয়েন্টটা, আলোটা যে ঢুকছে, তার যে পয়েন্টটা, পিন পয়েন্ট যেটা, তার যে ডিস্টেন্স, সেটাই কিন্তু আমরা ফোকাল লেন্থ বলি, মাপি সেইভাবে। এবার আমি লেন্সটাকে যদি খুলি, সাপোজ আমি লেন্সটা খুললাম, মানে দেখুন এখন এটা মিরার আছে, দেখুন এখন এটা মিরার আছে, এটা মিরার। আমি যদি ক্যামেরাটাকে যদি আমি বাল্ব মোডে নিয়ে আসি, আমি ক্যামেরাটাকে বাল্ব মোডে নিয়ে আসছি, ঠিক আছে? মানে মিরার আপ, যেটা মিরার আপে যদি নিয়ে আসি, আমি এখন যদি আমি এইটা রিলিজ করি, দেখুন এটা উঠে গেল, ঠিক আছে? এই যে শাটার, পেছনে যে একটা দেখতে পাচ্ছেন একটা কতগুলো প্লেট, সেই প্লেটটাকে আমরা কি বলি, শাটার। তো শাটারের ঠিক পেছনেই সেন্সারটা আছে। এই সেন্সারটার মধ্যেই ওই পয়েন্টটা, সেন্সার থেকে ওই পয়েন্টটা হয়তো এখানে আসে, সেই যে ডিস্টেন্সটা হয়, সেই ডিস্টেন্সটাই আমরা ফোকাল লেন্থ বলতে পারি, ঠিক আছে? আমরা ফোকাল লেন্থ কীভাবে ইউজ করতে পারি, মানে ফোকাল লেন্থ, ভ্যারিয়েবল ফোকাল লেন্থ যদি লেন্স হয় বা ফিক্সড ফোকাল লেন্থ যদি লেন্স হয়, সেই ফোকাল লেন্থ লেন্স দিয়ে আমরা ছবিতে কি পেতে পারি। দেখুন, ফোকাল লেন্থ দিয়ে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিফোকাস করতে পারি। মানে কি বলবো, আমরা অনেকেই ভাবি হয়তো যে অ্যাপারচার যদি 1.8 বা 2.8 যদি থাকে, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা ডিফোকাস হয়ে যায়। এটা হবেই, অ্যাপারচার যদি 1.8 বা 2.8 হয়, ব্যাকগ্রাউন্ড তো ডিফোকাস হবেই। কিন্তু লেন্সের ওপর, লেন্সের ফোকাল লেন্থের ওপরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। যত ফোকাল লেন্থ যত বাড়বে, তত কিন্তু আপনার
ব্যাকগ্রাউন্ডটা ডিফোকাস হবে। ফোকাল লেন্থ যত কমবে ব্যাকগ্রাউন্ড তত ফোকাসে চলে আসবে। বোঝা গেল? এইটাও কিন্তু একটা মাথায় রেখে সবসময় ছবি তুলতে হবে। যখন আমি গ্রুপ ছবি নেব বা পোর্ট্রেট ছবি নেব, তখন আমি কোন লেন্সটা ইউজ করব। তো এই যে ধরুন আমি 50 mm যদি লেন্স নেই, 50 mm যদি আমি লেন্স নিয়ে যদি আমি ছবি তুলি কারোর পোর্ট্রেট, তার ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি হালকা হলেও ডিফোকাস আসবেই। 35 যদি নেই, 35-এ তো আপনি পোর্ট্রেট সেই অর্থে নিতে পারবেন না। পোর্ট্রেট 35-এ যখনই পোর্ট্রেট নেবেন তখন দেখবেন একটু মোটা, মানে সাবজেক্ট, মানে যার ছবি নেবেন সেই ছবিটা একটু মোটা মোটা লাগবে, মানে একটু ডিস্টর্টেড হয়। কিন্তু 35-এ যদি পোর্ট্রেট নেন, সেটা কারণটা কি? কারণটা হচ্ছে প্রচণ্ড ওয়াইড যখনই হবেন, যখনই পোর্ট্রেট নিতে যাবেন তখন আপনাকে কাছে যেতে হবে। তো কাছে গিয়ে যখনই ছবিটা নেবেন তখন দেখবেন একটা ডিস্টর্টেড ছবি আসে। এগুলোও কিন্তু মাথায় রাখতে হয়। মানে আমি 50 mm পোর্ট্রেট নেব না 35-এ নেব। 35 আমি গ্রুপ ছবি যখন নেব তখন আমি 35, 14, 24 যে কোনো লেন্স আমি ইউজ করতে পারি। কিন্তু যখন এই পোর্ট্রেটে যখন আমি ছবি নেব তখন কিন্তু আমি 35-এ নেব না। মানে 35-এ নিতে গেলে আমাকে, হ্যাঁ, যদি লং শট হয়, কারোর একটা ফুল ফিগার যদি ছবি নেই, তখন আমি 35-এ নিতেই পারি। সে 1.8 হোক আর যে কোনো অ্যাপারচারই হতে পারে। কিন্তু 35-এ যা আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার পাবেন, 50-তে তার থেকে বেশি পাবেন। আর যদি 85 হয় তাহলে আরও বেশি পাবেন। আর যদি ভ্যারিয়েবল ফোকাল লেন্থের যে লেন্সগুলো হয়, যেগুলো 80-200 বা 70-200, যেই লেন্সগুলো 70-200 লেন্সের প্রচণ্ড কস্টলি। তো এই কস্টলি হওয়ার কারণটা কি? ফোকাল লেন্থটা অনেকটাই, আপনি বিভিন্ন রকম ফোকাল লেন্স পাবেন সে একটা লেন্সের মধ্যে। তো এই যে ব্যাপারটা এখন আমি একটু প্র্যাকটিক্যাল করি, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন যে 50 mm ব্যাকগ্রাউন্ড কতটা ডিফোকাস হয়, আর 35 mm কত হতে পারে, 85-এ কত হতে পারে, 200 mm কত হতে পারে। এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা যদি প্র্যাকটিক্যাল যদি করি তাহলে আরও ভালো বুঝতে পারবেন। দেখি এবার প্র্যাকটিক্যাল। আমি এখন 50 mm লেন্স একটা ট্রাইপডে লাগিয়ে দিয়েছি, যাতে আপনাদের বোঝাতে পারি আমি কোনো নাড়াচাড়া করব না, ক্যামেরা সেম জায়গায় থাকবে। আমার এইখানে তো এটা ক্যামেরা এইখানে রয়েছে, আর এইখানে আমি এই যে টপটা রয়েছে, এই টপটাকে আমি এই গাছটাকে ফোকাস করেছি। ব্যাকগ্রাউন্ডটা কতটা ডিফোকাস আসে, আর ডিফোকাস আসে আমি কিন্তু এটার বলছি 100 ISO রেখেছি, আর 2.8, আর শাটার স্পিড রেখেছি 1250। 2.8 এই কারণেই রাখলাম। এর পরের যে লেন্সটা আমি ইউজ করব সেটাও 2.8। এটা আমি 1.8 রাখতে পারতাম, কিন্তু আমি রাখলাম না, 2.8ই রাখলাম। যেহেতু পরের লেন্সগুলো আমার 2.8, যার জন্য একই যাতে ভ্যালুটা, অ্যাপারচার ভ্যালুটা যাতে আমি পাই, সেই জন্যই আমি 2.8 রাখলাম। দেখুন একটা ছবি নেই, কতটা পেছনটা ব্লার আসে এবং ছবিটা কতটা শার্প আসে, যেটা আমি ফোকাল লেন্থের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। ছবিটা একটু নেই, রেডি, ফাইন। এই যে ছবিটা দেখলেন, দেখুন কতটা ক্লোজ, ক্লোজ করলে পরেও ফোকাস এবং শার্প ফোকাস এসছে, এবং আমার পেছনটাও কিন্তু অনেকটাই ব্লার এসছে। এবার এই লেন্সটা আমি এবার খুলবো, খুলে আমি ভ্যারিয়েবল একটা ফোকাল লেন্থের লেন্স লাগাবো। লেন্সটা লাগানো হয়ে গেল। তো আমি এখন 24-70 লেন্স লাগিয়েছি, আমি এটা এখন 24-এ নেব। ওটা আমি 50 mm নিয়েছিলাম আগেরটা, এবার আমি এটা 24-এ নেব। 24-এ নিলে আরও ওয়াইড আসবে। 24-এ আগে প্রথমে একটা নেই। দেখুন 24-এ যখন আমি নিচ্ছি তখন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অতটা ব্লার আসছে না। 50 mm যেটা ব্লারটা পেলাম ততটা আসছে না, কিন্তু আমি ভ্যালু কিন্তু একই আছে, 100 ISO, 2.8 আর 1250। ছবিটা নেই একটা, বাহ, ফাইন, কোনো অসুবিধা নেই, একদম সব ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড অতটা ব্লার পেলাম না। এবার আমি 35-এ একটা নিই, ঠিক আছে, 35-এ নিলাম। 35-এ 24 যা পেয়েছি তার থেকে একটু ব্লার বেশি পাচ্ছি, এবং হোয়াইটটাও একটু বেশি পাচ্ছি 50 mm থেকে। তো দেখুন এবার আমি একটা শট নেই, এটা হচ্ছে 35 নিলাম, ছবিটাও ভালোই এসছে। এইবার আমি 70-এ যাই, একদম ডাইরেক্ট 70-এ যখন যাচ্ছি, দেখুন 70-এ যখন যাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু 50-র থেকেও বেশি ব্লার হয়ে গেল। এবার একটা ছবি নেই এবং অনেকটাই ন্যারো হয়ে গেল।
বাহ, এখন আমি এই লেন্সটা আবার চেঞ্জ করব, আবার একটা ভ্যারিয়েবল লেন্স লাগাবো যেটা 80-200। তো দেখ, আর একটা ব্যাপার খেয়াল করুন, 50 mm যে লেন্সটা লাগিয়েছিলাম তাতেও কিন্তু আমি সাবজেক্ট থেকে ডিস্টেন্সটা আমার ফোকাসে চলে আসছিলো, কিন্তু আর যখন আমি এই লেন্সটাও লাগালাম 24-70, তখনও কিন্তু আমার মোট একই স্ট্যান্ড একই জায়গায় রয়েছে, কোনো আমি নাড়াচাড়া করিনি। এইবার 80-200 যখন লেন্সটা আমি লাগাবো তখন কিন্তু আমার এইখান থেকে যে সাবজেক্টের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা আমার কম হচ্ছে, কম হবে, মানে কারণ বিভিন্ন ফোকাল লেন্থের একটা মিনিমাম ফোকাসিংয়ের যে একটা ডিস্টেন্স হওয়া উচিত, যেটা আমি আপনাদের আগে বললাম যে অবজেক্ট থেকে লেন্সের ডিস্টেন্স এবং লেন্সের থেকে সাবজেক্টের যে ডিস্টেন্স। তো এইখানে এখন যখন আমি এই লেন্সটা 80-200 যে লেন্সটা লাগাবো, আমাকে কিন্তু স্ট্যান্ডটা একটু পেছাতে হবে। লেন্সটা নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন। এখন আমি 80-200 লেন্সটা লাগিয়েছি, ফোকাস করার চেষ্টা করি ফোকাস নেয় কিনা। দেখুন ফোকাস নিচ্ছে না, হান্টিং হচ্ছে, তার মানে আমাকে পেছনে যেতে হবে। এইবার আমি এখান থেকে যখন আমি আমি 80-তে নিচ্ছি, প্রথমে ছবিটা নিচ্ছি 80-তে, এবার আশা করি ফোকাস চলে আসবে একদম পারফেক্ট। আর একটু যদি এগিয়ে দেখাই আপনাদের তাহলে ফোকাস নিচ্ছে কিনা দেখে নিই। পারফেক্ট, হ্যাঁ এইটাও নিয়ে নিয়েছে। এবার এইটা মোটামুটি ডিস্টেন্সটা কতটা হবে, প্রায় 5 ফিটের মতন, 5 ফিট মিনিমাম ডিস্টেন্স হচ্ছে। তখনের ব্যাপারটা কিন্তু 5 ফিট ছিল না, 3.5-4 ফিট ছিল। যদি আরেকটু এগোই তাহলে কি, না ফোকাস নিচ্ছে না। দেখুন এখন যেটা নিচ্ছে ফোকাস নিচ্ছে না, একটু পেছাতে হবে আমাকে। এই ফোকাস নিয়ে নিয়েছে, ঠিক আছে। এবার আমি একটা ছবি নেই, দেখুন ছবিটা নিচ্ছি, আমি ভ্যালু রেখেছি একই সেম 2.8, 1250 আর 100 ISO। দেখুন এখন আমি কততে নিলাম, 80। তা আগের ওই লেন্সটাতে আমি 24-70 ছিল, 70-এ যা পেয়েছিলাম পেছনের ব্যাকগ্রাউন্ড, এখন যেহেতু আমি 80-তেই নিচ্ছি, অনেকটাই আবার কি বলবো, পেছনটা ব্লার হয়ে যাচ্ছে, ছবিটা নেই। পারফেক্ট। এবার আমি 105 নিই, একটা 105 নিচ্ছি একটা। 105-এ দেখুন এবার সেম জিনিসটাই ক্রপ হয়ে গেল আরও বেশি, ব্লারটা কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি আরও বেশি ব্লার পাচ্ছি। এবার একটা 105-এ নেই, 105 হয়ে গেল। এইবার আমি 200 mm নিচ্ছি। 200 mm যখনই নেব তখন আরও ফোকাল লেন্থটা আরও ন্যারো হয়ে যাচ্ছে। তো 200 mm যখন নিচ্ছি তখন টোটালটাই একদম ক্লোজ আপে চলে আসলো, ঠিক আছে। এবার আমি ফ্রেমটা একটুখানি অ্যাডজাস্ট করছি। এবার আমি শটটা নিচ্ছি, দেখুন মানে পেছনটা মনে হচ্ছে একটা প্লেন ব্যাকগ্রাউন্ড আমি লাগিয়েছি, এতটাই ডিফোকাস হয়ে যাচ্ছে, মানে টোটালটাই একটা সবুজের একটা মনে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। ছবিটা নেই, বিউটিফুল একটা ব্যাকগ্রাউন্ড পেলাম। তো পেছনে এত গাছ রয়েছে, সেই গাছের আর কোনো এফেক্ট আমি পাচ্ছি না, এতটাই ব্লার হয়ে গেছে, কিন্তু সাবজেক্ট আমার পারফেক্ট ফোকাস। তো বোঝা গেল, এইভাবে যদি আপনারা ছবিগুলো নেন, মানে কখন কোন লেন্স আপনারা ইউজ করবেন, এটাও কিন্তু একটা মানে শিক্ষণীয় ব্যাপার। মানে হুটহাট করে যে কোনো লেন্স দিয়ে আমি যে কোনো ছবি নিতে পারি না, আমাকে জানতে হবে আমি যখন কি ছবি নিচ্ছি তার এগেনস্টে আমি কোন লেন্সটা ইউজ করব, কোন ফোকাল লেন্থের লেন্সটা আমি ইউজ করব। তো যদি এইভাবে যদি ছবি নিতে পারেন, ছবি কিন্তু ভালো হবেই। তো চেষ্টা করলাম আমি আপনাদের খুব সহজে ফোকাল লেন্থটা সম্বন্ধে বোঝাবার, ফোকাল লেন্থ কীভাবে মাপা হয় এবং ক্যামেরার ভেতরে যে সেন্সারটা আছে সেই সেন্সারটা পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করলাম, সেন্সারের সাথে যে লেন্সের যে ডিস্টেন্স সেটাও আমি দেখাবার চেষ্টা করলাম প্র্যাকটিক্যাল, এবং ওই যে ডিস্টেন্সটা ওটাই আমরা সাধারণত ফোকাল লেন্থ বলতে পারি, এবং ভ্যারিয়েবল ফোকাল লেন্থের লেন্সের যে কী তার এফেক্ট তাও আমি প্র্যাকটিক্যাল করে দেখালাম, এবং বিভিন্ন ফোকাল লেন্থের যে ছবি তার যে কম্পোজিশনও কিন্তু চেঞ্জ হয়ে যায়, সেটাও কিন্তু আমি প্র্যাকটিক্যাল করে বোঝাবার চেষ্টা করলাম। তো আশা করি আজকের এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার অন্য কোনো ভালো সাবজেক্ট নিয়ে আলোচনা করব বা ছবি তুলে দেখাবো।